আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। কথা বলবো দুর্বার রাশিয়ার পেস বোলিং অ্যাটাক নিয়ে। এবং আমরা সবাই জানি যে দুর্বার রাশিয়া এখন পর্যন্ত তাদের স্কোয়াডে মাত্র 7জন পেসার নিয়ে তাদের স্কোয়াডটা গঠন করেছে। এবং এই যে 7জন পেসার, এই 7জন পেসারের মধ্যে আপনি যদি ধরেন তাহলে এখানে 5জন বাংলাদেশি এবং বাকি 2জন বিদেশি, একজন ওমানের প্লেয়ার আর একজন হচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেটার। এবং এই যে 7জন পেসার নিয়ে দুর্বার রাশিয়া এখন পর্যন্ত তাদের স্কোয়াডটা গঠন করেছে, এই 7জন পেসারের ভূমিকা দুর্বার রাশিয়ার দলে কি হতে পারে, বা তারা যদি একাদশের সুযোগ পায় তাদের কোন ভূমিকায় দেখা যাবে, বা কার কোন জায়গাটা সবচেয়ে বেশি শক্তিশালী, এবং সেই সাথে দুর্বার রাজশাহীর এই পেস লাইন অ্যাটাকটা অন্য অন্য দলের জন্য, অর্থাৎ বাকি যে 6টা দল আছে সেই দলের জন্য কতটুকু থ্রেট হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। সো আমরা সবাই জানি যে গত 14 অক্টোবর বিপিএল এর ড্রাফট অনুষ্ঠিত হয়েছে, এবং ড্রাফটের পরে দুর্বার রাজশাহী তাদের স্কোয়াডে মাত্র 7জন পেসার দলে ফিরেছে। এবং এই 7জন পেসার থেকে সেটা 8, 9, 10, 11, 12 পর্যন্ত হতে পারে, কারণ মাত্র 7জন পেসার দিয়ে কিন্তু একটা টুর্নামেন্ট কখনো কভার করা যায় না। এবং দুর্বার রাজশাহী কিন্তু ভালো মানের কিছু পেস বোলিং অলরাউন্ডার অথবা ভালো কিছু পেস বোলার তারা কিন্তু খুঁজছে এবং তাদের সাথে কন্ট্রাক্ট করছে। এবং নতুন কারা পেস বোলার হিসেবে দলে আসবে বা নতুন কোন বিদেশিগুলো দলে আসবে, এটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো। সো এখন পর্যন্ত দুর্বার রাজশাহীতে যে 7জন পেসার আছে এর মধ্যে 5জন বাংলাদেশি এবং বাকি 2জন তারা হচ্ছে বিদেশি। এবং 5জন বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম যে নামটা আসে সেটা হচ্ছে তাসকিন আহমেদ। এবং তাসকিন আহমেদকে তারা ড্রাফট থেকে সরাসরি কলে তারা তাদের দলে ফিরিয়েছে। এবং তাসকিন আহমেদ এখন পর্যন্ত তার টি-20 ক্যারিয়ারে তিনি 168টা ম্যাচ খেলেছেন, এবং সেখান থেকে তিনি 198টা উইকেট সংগ্রহ করেছেন। এবং তিনি বিপিএল এখন পর্যন্ত 78টা ম্যাচ খেলেছেন, এবং 78 ম্যাচে তিনি এখন পর্যন্ত 102টা উইকেট সংগ্রহ করেছেন। এবং তাসকিনের বেস্ট বোলিং ফিগার টি-20তে তিনি এখন পর্যন্ত 31 রানে 5 উইকেট, এটা হচ্ছে তার টি-20-র বেস্ট বোলিং ফিগার। তো এরপরে বলতে গেলে যে নামটা আসবে সেটা হচ্ছে শফিউল ইসলাম। এবং আমরা শফিউল ইসলাম সম্পর্কে যতটুকু জানি যে একমাত্র বলার তিনি ছিলেন একটা সময় বাংলাদেশ দলের একদম অটো চয়েস হিসেবে তিনি খেলতেন, এবং তার যে বলের সুইং বা পেস সেটা কিন্তু দুইটাই অনেক দুর্দান্ত ছিল। এবং একটা সময় তিনি ন্যাশনাল টিমে অটো চয়েস হিসেবে খেলে গেছেন, এবং রাজশাহীর লোকাল ছেলে, অর্থাৎ তিনি বগুড়ার অরিজিন, এবং রাজশাহীর লোকাল ছেলে হিসেবে তিনি দুর্বার রাজশাহীর দলে এবার আছেন। এবং তিনি এখন পর্যন্ত তার টি-20 ক্যারিয়ারে 110টা ম্যাচ খেলেছেন, এবং সেখান থেকে তিনি 113টা উইকেট সংগ্রহ করেছেন, এবং তার বেস্ট বোলিং ফিগার 26 রানে 5 উইকেট। এবং তিনি বিপিএল এখন পর্যন্ত 77টি ম্যাচ খেলেছে, এবং 77 ম্যাচ থেকে তিনি এখন পর্যন্ত 79টি উইকেট সংগ্রহ করেছেন। সো এরপরে আমি যে নামটা বলবো সেটা হচ্ছে বিদেশি বলার, তিনি হচ্ছেন এবং বিদেশি একমাত্র বলার এখন রাইট নাও স্কোয়াডে আছেন, তিনি হচ্ছেন বেলাল খান। এবং বেলাল খান এখন পর্যন্ত তার টি-20 ক্যারিয়ারে 104টা ম্যাচ খেলেছেন, এবং সেখান থেকে তিনি 138টা উইকেট সংগ্রহ করেছেন, এবং তার বেস্ট বোলিং ফিগার 19 রানে 4 উইকেট। এবং গত আসরে তিনি বিপিএল এ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন, এবং সেখানে তিনি 13 ম্যাচে 15টা উইকেট সংগ্রহ করেছেন। এবং তিনি 2024 বিপিএলে সেরা 5জন উইকেট শিকারের মধ্যে তার নামটা ছিল, এবং তিনি কিন্তু দুর্দান্ত একটা চয়েস হয়েছে। এবং দুর্বার রাজশাহী কিন্তু এই জায়গাতেই কিন্তু বাকি দলগুলো থেকে অনেক এগিয়ে, কারণ আপনি যদি ফ্রন্ট লাইন পেসারের কথা চিন্তা করেন তাহলে কিন্তু সেখানে তাসকিন, শফিউল বা বেলাল খান এরা কিন্তু আসলে দুর্দান্ত চয়েস। এবং দুর্বার রাজশাহীর পেস লাইনটা কিন্তু কোনোভাবেই কোনো অংশে কিন্তু কম না, এবং সবার থেকে যে একদম পিছিয়ে আছে। সো যে কোনো দলের জন্য থ্রেট হতে পারে এই 3জন। বাকি যে আপনার 4জন পেসার আছে এদের মধ্যে সবাই কিন্তু টুকটাক ব্যাটিং করতে পারে, বা ব্যাটিং অলরাউন্ডার হিসেবেই বা বোলিং অলরাউন্ডার হিসেবে তারা কিন্তু একাদশে খেলবে। সো এর মধ্যে যে নামটা সর্বপ্রথম আসে তিনি হচ্ছেন লাহিরুস আমারকুন। এবং এই লাহিরুস আমারকুনকে নিয়ে কিন্তু দুর্বার রাজশাহীর স্কোয়াডে নেওয়ার পর থেকে কিন্তু প্রচুর সমালোচনা হয়েছে যে তাকে কেন নিল, তাকে না নিয়ে যদি অন্য কোনো ভালো পেসার ছিল স্কোয়াডে তাদেরকে নিলেও অনেক ভালো হতো। কিন্তু লাহিরুস আমারকুন এখন পর্যন্ত তার টি-20 ক্যারিয়ারে তিনি 62টা ম্যাচ খেলেছেন, এবং 62 ম্যাচ থেকে তিনি 55টা উইকেট সংগ্রহ করেছেন, এবং তার বেস্ট বোলিং ফিগার 31 রানে 4 উইকেট। এবং বিপিএলে তিনি একটা ম্যাচে খেলেছিলেন দুর্দান্ত ঢাকার হয়ে, এবং সেখানে তিনি একবারে 44 রান দিয়ে, ওটাই তার লাস্ট ম্যাচ ছিল। কিন্তু এই বোলিং অলরাউন্ডারকে নিয়ে আমি একটা নতুন করে আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে দেখেন এই রকমের বলার যারা আছেন যেমন লাহিরুস আমারকুন, তিনি কিন্তু এলপিএল অর্থাৎ লঙ্কা প্রিমিয়ার লিগের নিয়মিত দল পেয়ে থাকেন, এবং নিয়মিত কিন্তু তিনি খেলে থাকেন, এবং তিনি উদীয়মান একজন তারকা। ইন ফিউচারে হয়তো ভালো খেলতে পারে, এবং বিপিএল এসে দুর্বার রাশিয়ার জার্সিতে হয়তো তিনি ভালো খেলতে পারেন, এমনটা কিন্তু আমরা আশা করতেই পারি। সো এরপরে দেশি যে 3জন পেস বোলিং অলরাউন্ডার আছে এদের মধ্যে সর্বপ্রথম যে নামটা আসবে সেটা হচ্ছে সাব্বির হোসেন। এবং সাব্বির হোসেন এখন পর্যন্ত মাত্র 4টে ইনিংসে বল করেছেন, এবং 4টে ইনিংসে তিনি একটা উইকেট সংগ্রহ করেছেন। কিন্তু রাইট নাও ন্যাশনাল ক্রিকেটে তিনি কিন্তু দুর্দান্ত বল করে যাচ্ছেন রাজশাহী ডিভিশনের হয়ে, এবং রাজশাহী ডিভিশনের হয়ে খুব সম্ভবত তিনি সবচেয়ে বেশি উইকেট শিকারী, এবং সেই সাথে সবচেয়ে বেশি রান কিন্তু তিনিই করেছেন। সো সাব্বির হোসেন কিন্তু একটা প্যাকেজ হতে পারে, এবং সাব্বির হোসেন যেহেতু উপরের দিকে ব্যাট করতে পারেন, সো তাকে দিয়ে কিন্তু ক্যাপ্টেন অনেক জায়গায় বল করাতে পারবেন। সো এরপরে যে নামটা আসবে সেটা হচ্ছে আসাদুজ্জামান পায়েল। এবং আসাদুজ্জামান পায়েল হচ্ছে রাজশাহীর লোকাল একজন ছেলে, এবং দুর্বার রাজশাহী যখন তাদের ফ্রাঞ্চাইজি অনায়াসে বিসিবি থেকে নিয়ে নেয়
ঠিক তখন তারা গণমাধ্যমে অনেক কথা বলেছিলেন যে তারা ইয়াং ট্যালেন্টদেরকে অনেক বেশি সুযোগ দিবেন, এবং সেই ইয়াং ট্যালেন্টটা কিন্তু আসাদুজ্জামান পায়েল, এবং এখন পর্যন্ত টি-20-তে তিনি মাত্র 14টা ম্যাচ খেলেছেন এবং সেখান থেকে তিনি 12টা উইকেট সংগ্রহ করেছেন। এর আগে তার বিপিএল খেলা হয়নি। সো এরপরে যে নামটা আসবে সেটা হচ্ছে মহর্ষেক অন্তর। এবং মহর্ষেক অন্তর কিন্তু বাংলাদেশের যে ফার্স্ট ক্লাস ক্রিকেট সেখানে কিন্তু তিনি খুব বেশি পরিচিত, এবং ফার্স্ট ক্লাস বলেন বা লিস্টে ক্রিকেট বলেন সেখানে কিন্তু তিনি খুব বেশি পরিচিত, এবং তিনি এখন পর্যন্ত টি-20-তে 16টা ম্যাচ খেলেছে, 16টা ম্যাচে তিনি 16টা উইকেট সংগ্রহ করেছেন। তার বেস্ট বোলিং ফিগার 22 রানে 4 উইকেট। সো এই হচ্ছে দুর্বার রাশির পেস বোলিং লাইন অ্যাটাক। এবং এই যে 7জন পেস বোলার, এই 7জন থেকে কিন্তু সেই সংখ্যাটা বাড়বে, এটা কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারি। এবং এই স্কোয়াডে যদি একজন অথবা দুইজন পেস বোলিং অলরাউন্ডার বা একটা ভালো মানের যদি বলার নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু দুর্বার রাশিয়ার পেস বোলিং যে অ্যাটাকটা সেটা কিন্তু বাকি যে টুর্নামেন্টে 6টা দল আছে তাদের থেকে কিন্তু দুর্দান্ত হবে এবং সবার থেকে কিন্তু এগিয়ে যাবে। এবং এই যে 7জন পেসার আছে, 7জন পেসার যদি একাদশে সুযোগ পায় তাহলে কার কোন ভূমিকা থাকতে পারে সেটা নিয়ে যদি আমি বলি, তাহলে প্রথম যে নামটা আসবে সেটা অবভিয়াসলি তাসকিন আহমেদ। এবং তাসকিন আহমেদ কিন্তু রাইট নাও বাংলাদেশ টি-20 দল অথবা টেস্ট অথবা ওডিআই দল বলেন বা বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যে জাতীয় দল আছে সেখানে যতগুলো পেস বলার আছে তাদের মধ্যে যদি একটা সিরিয়াল করা যায় তাহলে কিন্তু তাসকিন আহমেদ শুরুর দিকে থাকবে, এবং তার যে ক্যাপাবিলিটি বা তার যে অ্যাবিলিটি সেটা কিন্তু আসলে দুর্দান্ত। এবং পিপিএলে সবসময় তিনি ভালো বল করে গেছেন, কারণ তিনি এখন পর্যন্ত 78 ম্যাচে 102টা উইকেট সংগ্রহ করেছেন, এবং তিনি প্রথম সিজন থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা সিজনে তিনি খেলেছেন এবং প্রত্যেকটা সিজনে কিন্তু দুর্দান্ত বল করে গেছেন। কপাল খারাপ যে তিনি ভালো কোনো দলে এখন পর্যন্ত পড়েনি, এটা নিয়ে কিন্তু তাসকিন আহমেদের একটা আক্ষেপ কাজ করতেই পারে যে এত ভালো বল করেও কিন্তু দল খুব একটা ভালো সফলতা পায় না, দ্যাটস ওয়াই তিনি খুব একটা লাইমলাইটে আসতে পারে না। সো তাসকিন আহমেদকে ক্যাপ্টেন যদি চায় তাহলে কিন্তু তাকে শুরুর দিকে নতুন বলে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে। এবং তাসকিন আহমেদের যে বোলিংটা সেটা কিন্তু আসলে দুর্দান্ত বল, এবং তিনি আউটসুইং ইনসুইং দুইটাই করতে পারে, সেই সাথে স্লোয়ার বলটাও করতে পারে। সো বিপিএল এর পার্সপেক্টিভে কিন্তু তাসকিন আহমেদের মতো বলার, এবং সেটা কিন্তু একদম সেরা বলারদের মধ্যে একজন। সো তাসকিন আহমেদকে ক্যাপ্টেন যে কোনো জায়গায় ইউজ করতে পারে, সেটা পাওয়ার প্লে হোক, মিডল ওভার হোক বা স্লগ ওভার হোক, সব জায়গাতে কিন্তু ক্যাপ্টেন তাকে ইউজ করতে পারবে। এবং এরপরে আমি যদি শফিউল ইসলামের কথা বলি, তাহলে শফিউল ইসলাম মূলত তিনি নতুন বলে খুব বেশি কার্যকর হতে পারবে, কারণ তার যে সুইংটা সেটা কিন্তু এখন পর্যন্ত আছে। এবং শফিউল ইসলামকে আমরা সবাই একটা সময় চিনতাম যে সুইং এর কিং, এবং সুইং বল কিভাবে করতে হয় বা সুইং কিভাবে করাতে হয় সেটা কিন্তু শফিউলের চাইতে ভালো কেউ জানতো না। এবং তিনি বিশ্বের বড় বড় বাঘা ব্যাটসম্যানদেরকে কিন্তু তিনি বোকা বানিয়েছেন শুধুমাত্র তার সুইং এর কাছে। যদিও তার ইনজুরি সমস্যা বা পার্সোনাল লাইফ নিয়ে খুব একটা তিনি সন্তুষ্ট ছিলেন না, দ্যাটস ওয়াই তার ক্রিকেট ক্যারিয়ারটা কিন্তু লম্বা হয়নি। সর্বশেষ তিনি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন প্রায় 4 বছর আগে, বাট তিনি কিন্তু ঘরোয়া ক্রিকেটে অনেক বেশি নিয়মিত। সো রাজশাহীর জন্য কিন্তু এটাও কিন্তু দুর্দান্ত একটা চয়েস, এবং তিনি ভালো করবেন সেটা কিন্তু আমরা সবাই জানি, কারণ তিনি রাজশাহীর লোকাল ছেলে। সো নিজের ডিভিশনের জন্য যদি কেউ খেলে সেটা কিন্তু মন প্রাণ উজাড় করে দিয়ে খেলবে। সো এরপরে আমি যদি বিলাল খানকে নিয়ে কথা বলি, মূলত তিনি পাকিস্তানি ক্রিকেটার, বাট তিনি ওয়ানের হয়ে ক্রিকেটটা খেলে আসেন। এবং গত আসরে যারা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিলাল খানকে খেলতে দেখেছেন, মোটামুটি নতুন করে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কোনো কিছু নেই, কারণ বেলাল খান হচ্ছে এমন বলার, তিনি স্লগ ওভারে দুর্দান্ত বলার, অর্থাৎ ডেথ ওভারে আপনি চাইলে কিন্তু তাকে 4 ওভারের একটা স্পেল করাতে পারেন, সেখানে আপনি চাইলে তার থেকে উইকেট শিকারি করে নিতে পারবেন, বা তিনি চাইলে অপোনেন্টকে আটকে রেখে উইকেটটাও নিতে পারবেন। সো তার সেই অ্যাবিলিটি কিন্তু আছে, এবং তিনি গত আসরে সেরা 5 জন বলের মধ্যে ছিলেন বিপিএল 2024-এ। সো এটাও কিন্তু দুর্দান্ত চয়েস। এবং বাকি যে পেসারগুলো আছে এদের মধ্যে আপনি মহর্ষেক অন্তরের কথা বলেন বা সাব্বির হোসেনের কথা বলেন বা লাহিরুল সামারকনের কথা বলেন বা আসাদুজ্জামান পায়েলের কথা বলেন, এরা যদি একাদশে সুযোগ পায়, যদিও একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম, যেমন মহর্ষেক অন্তর বা আসাদুজ্জামান পায়েল এদের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, বাট এদেরকে চাইলে আপনি যে কোনো মুহূর্তে ইউজ করতে পারেন মিডল ওভারে। অবভিয়াসলি সেটা পাওয়ার প্লে অথবা ডেথ ওভারে কিন্তু এদেরকে ইউজ করলে খুব একটা ভালো কার্যকর হবে না। অপরদিকে আমি যদি লাহিরুল সামারকনের কথা বলি, তাহলে লাহিরুল সামারকনকেও কিন্তু আপনাকে দেখে শুনে ইউজ করতে হবে, কারণ এরা কিন্তু নিয়মিত ক্রিকেটটা ওইভাবে খেলে না, বাট যদিও ঘরোয়া লিগে তারা দুর্দান্ত সাকসেসফুল আছে এখন পর্যন্ত। বাট এটা যেহেতু ইন্টারন্যাশনাল একটা লিগ, সো এখানে অনেক বড় বড় মাপের প্লেয়াররা আসবে, সো চাইলে এখানে কিন্তু খুব বেশি ভালো করা সহজ কাজ হবে না। এবং সাব্বির হোসেনকে নিয়ে আলাদা করে একটা কথা বলি, সেটা হচ্ছে যে সাব্বির হোসেনের যে বলগুলো আমরা এনসিএল এ দেখেছি, অর্থাৎ ন্যাশনাল ক্রিকেট লিগে যে আমরা দেখলাম রাজশাহীর হয়ে তিনি যে দুর্দান্ত বল করেছে, এবং তার যে ইনসুইং সেটা কিন্তু আসলে প্রত্যেকটা বল ছিল আগুনের গোলা। সো তিনি কিন্তু হতে পারেন দুর্বার রাশিয়ার ট্রাম্প কার্ড। সো এই হচ্ছে দুর্বার রাশিয়ার পেস বোলিং অ্যাটাক নিয়ে আমার ছোট্ট বিশ্লেষণ। আপনাদের যদি কোনো কিছু অ্যাড করার থাকে সেটা কিন্তু আপনি চাইলে অ্যাড করতে পারেন। এবং বর্তমানে তাদের স্কোয়াডে মাত্র 7 জন পেসার আছে, 7 জনের মধ্যে আপনি ফ্রন্ট লাইন পেসার যদি বলেন, ফ্রন্ট লাইন পেসার তাহলে মাত্র 3 জন আছে, সেখানে তাসকিন আহমেদ, শফিউল ইসলাম এবং
বিলাল খান, বাকিটা সবাই কিন্তু আসলে নিয়মিত বলও করেন না বা তারা কিন্তু ওই রকম বোলিংয়ে অত বেশি পারদর্শী না। হয়তো তাদের জায়গায় বা নতুন করে অন্য অন্য ভালো ভালো পেসার কিন্তু এখনো তারা খুঁজে আছে। হয়তো বিদেশি কোনো বড় মাপের কোনো পেসারকে আমরা চাইলে কিন্তু দেখতে পারি, অথবা কোনো পেস বোলিং অলরাউন্ডারকে কিন্তু আমরা দেখতে পারি, এখনো সময় যেহেতু আছে। সো দুর্বার রাশিয়া কিন্তু এটা নিয়ে কাজ করছে। সো আপনাদের মন্তব্য আশা করছি, এবং দুর্বার রাশিয়ার পেস বোলিং অ্যাটাককে আপনি 10-এর ভিতরে কত দিবেন সেটা কিন্তু আপনি চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।